আপনি যদি একজন অনলাইন উদ্যোক্তা হয়ে থাকেন কিংবা ভাবছেন যে আপনি অনলাইনে কোনো বিজনেস দাঁড় করাবেন বা অলরেডি শুরু করেছেন, তাহলে আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনার কাছে অনুরোধ থাকলো যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনার জানা অজানা অনেক কিছু বিষয় আপনি এখান থেকে জানতে পারবেন। কিভাবে অনলাইন বিজনেসকে একটা সাস্টেইনেবল পর্যায়ে নিয়ে যেতে হয়, কিভাবে অনলাইন বিজনেসটাকে শুরু করতে হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ধরনের একদম এ টু জেড ই-কমার্স অ্যাপ কমার্স বিজনেসের টোটাল আদ্যপন্ত আমি আপনাদের কাছে শেয়ার করব। এবং বলতে পারেন যে কেন শেয়ার করব। সত্যি কথা বলতে কি, ফ্রিতে জ্ঞান দেয়া কিংবা ফ্রিতে জ্ঞান নেয়া কোনোটাই উচিত না। কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার জায়গা থেকে আমি ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি একজন এন্টারপ্রেনর। আমি দীর্ঘ 9 বছর পর্যন্ত অনলাইন ভিত্তিক ব্যবসা করছি এবং পাশাপাশি আরও ছোটোখাটো কিছু বিজনেস আমার আছে। তো সেই জায়গা থেকে যেহেতু আমি একজন ব্যবসায়ী, তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু ব্যবসায়ী, তো আমার দেশের জন্য ছেলেমেয়ে যারা ইয়াং জেনারেশন ছেলেমেয়ে আছে যারা, এদের জন্য আসলে আমার নিজের উদ্যোগ থেকে কিছু কি করা যায়। মানে আমি আসলে বর্তমান পরিস্থিতিতে যেটা দেখি, মানে অনলাইন ভিত্তিক ব্যবসা করতে গিয়ে অনেক ছেলে মেয়ে অল্প টাকা দিয়ে পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে, কিন্তু তারা দিন শেষে হোঁচট খায় বা ব্যবসা শুরু করতে গিয়েই সেটা বন্ধ হয়ে যায় তাদের প্রপার গাইডেন্সের অভাবে। তো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমি নিজের উদ্যোগেই এটা করছি, যাতে আমার এই ভিডিওটা, আমি কোনো সেলিব্রিটি না বা আমি প্রফেশনাল কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরও না। সো আমার এই ভিডিওটা দেখে যদি 2টা ছেলে মেয়েও প্রপার গাইডেন্স পেয়ে তারা ব্যবসা করতে পারে, সেটাই আমার জন্য অনেক কিছু। তো সেই জায়গা থেকেই আমি এই ভিডিওটা করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, অনলাইন ই-কমার্স ব্যবসা বা অ্যাপ কমার্স ব্যবসা, এই জিনিসটা খুবই বড় একটা জিনিস। এটা একটা আলাদা ওয়ার্ল্ড টোটালি। হ্যাঁ, সো এইটা আমি কখনোই একটা ভিডিওতে 15 মিনিট কিংবা 10 মিনিটের একটা ভিডিওর ভিতরে কখনোই ক্লিয়ার করতে পারবো না। এটা আমি আগেই বলে রাখি, এটা নিয়ে প্রায় 8 থেকে 10টা পার্ট বাই পার্ট ভিডিও আসবে। আর আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার জন্য। যদি আপনারা মনে করেন যে এই ভিডিওটা আপনাদের জন্য দরকার বা এটা ভিডিওটা দেখে মনে হয় আপনার জন্য ইনফরমেটিভ মনে হয়, তাহলে সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ সিরিজটা দেখতে পারেন। যাই হোক, তো আমি আর কথা বাড়াবো না, আমি শুরু করছি, মানে মূল ভিডিওতে যাচ্ছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যেটা না বললেই না, যেটা হলো যে ই-কমার্স বা অ্যাপ কমার্স, ই-কমার্স বলা হয় যেটাকে ওয়েবসাইট ভিত্তিক পরিচালনা করা হয়, আর অ্যাপ কমার্স বলতে যেটা শুধুমাত্র ফেসবুক ভিত্তিক পরিচালনা করা হয়। বাট দুইটাই একই জিনিস, দুইটাই অনলাইন ভিত্তিক। তো অনলাইন ব্যবসা করতে গেলে সর্বপ্রথম আপনার একটা পেজ ক্রিয়েট করতে হবে, এটা আপনি জানেন। আর পেজ কীভাবে ক্রিয়েট করতে সেটা আজকাল সবাই জানে, কিন্তু পেজের একটা প্রপার গাইডেন্স আছে। সেটা নিয়ে আমি ভিডিওর শেষের দিকে, বা আপনারা যদি কেউ পেজ ক্রিয়েট না করতে পারেন আমাকে মানে আমার ভিডিওর কমেন্ট বক্সে বলবেন, আমি হয়তো যতটুকু হেল্প করা করব, বা আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানিয়ে দেব। বা এই পেজ কীভাবে ক্রিয়েট করবেন সেটা আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, সেটা দেখলে হয়ে যাবে। আমি শুরু করছি কিভাবে আপনি বিজনেসটাকে শুরু করবেন। আমার এই সিরিজটা মূলত একটা অনলাইন বিজনেসকে শূন্য থেকে কিভাবে একটা সাস্টেনেবল পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই সিরিজ, সেই ধরনের একটা ভিডিও। এই ভিডিওটা আপনি প্রপার সিরিজগুলো মেনটেন করে যদি দেখেন, তাহলে আপনি অনলাইন বিজনেস একদম শুরু থেকে শেষ অবধি, মানে জিরো থেকে হিরো হওয়া পর্যন্ত আপনি জানতে পারবেন। কীভাবে আপনার অ্যাড রান করতে হয়, কীভাবে মার্কেটিং করতে হয়, কোথা থেকে প্রোডাক্ট সোর্স করতে হয়, প্রোডাক্ট কীভাবে নেগোশিয়েট করতে হয়, প্রথম দিকে কী প্রোডাক্ট আপনার সোর্স করবেন, মানে প্রোডাক্ট তো অনেক থাকে, তো কী প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন, এই সমস্ত বিষয় একদম এ টু জেড আলোচনা থাকবে। যাই হোক, তাহলে আমি শুরু করছি। প্রথম দিকে আপনি যেটা করবেন, যখন আপনি ভাববেন যে ই-কমার্স আপনি বিজনেসটা শুরু করতে যাচ্ছেন, তো সবার আগে আপনার যেটা দরকার, আপনি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন সেটা হলো সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনার এটা 2টা ভেরিয়েন্ট হতে পারে। আপনি কোথায় থাকেন, যদি আপনি গ্রাম পর্যায়ে থাকেন, যদি একটু শহর পর্যায়ে থাকেন, তাহলে আপনার
চাহিদা অনুযায়ী প্রোডাক্ট সোর্স করতে হবে। আপনার অনলাইনে তো সারা বাংলাদেশেই আপনি অনলাইন সেল করতে পারবেন, বাট সেল করার সেটা একটা পর্যায়ে গিয়ে আপনি শুরুটা কীভাবে করতে চাচ্ছেন। তো আপনি যদি গ্রামে থাকেন সেটাও সমস্যা না, কারণ এখন আসলে যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট সোর্স করা যায়। তবে হ্যাঁ, প্রোডাক্ট সোর্স করার জন্য একটা কিছু গুরুত্বপূর্ণ টেকনিক আছে যেটা আমি পর্যায়ক্রমে আসতেছি এবং বলবো আপনাকে। সর্বপ্রথম হলো আপনার প্রোডাক্ট। আমি আপনাকে বলি, অনলাইন বিজনেসের ক্ষেত্রে কখনোই আপনি বিজনেসের শুরুতে এমন কোনো প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন না যেই প্রোডাক্টটা কাস্টমার এর আগে কখনো দেখেই নাই। আপনি নতুন বিজনেস স্টার্ট করার জন্য আপনি হয়তো ভাবতে পারেন যে এটা এমন একটা প্রোডাক্ট পাইছি যে প্রোডাক্টটা আসলে এখন পর্যন্ত কেউ নিয়ে আসে নাই বা এই প্রোডাক্ট দেখেও নাই কেউ। হ্যাঁ, আপনি কোথাও দেখছেন হয়তো বা আপনার ভালো লাগছে যে এই প্রোডাক্টটা আসলে নিয়ে আসলে চলবে এরকম না, এটা কখনো করা যাবে না। আপনি ব্যবসার শুরুতে বিজনেসটা শুরু করবেন, হ্যাঁ অবশ্যই আপনার প্রোডাক্টের ভিতরে ইউনিকনেস থাকতে হবে, কিন্তু সেটা যেন সে কী প্রোডাক্টটা নিচ্ছেন সেই প্রোডাক্টটা কাস্টমার দেখলে বুঝতে পারে যে এই প্রোডাক্টের এই কাজ। যেমন আমি আমার বিজনেসের শুরুতে একটা ভুল করেছিলাম যে এমন একটা প্রোডাক্ট আমি নিয়ে আসছিলাম যে প্রোডাক্টের কাজটা কি সেটাই অনেক ক্লায়েন্ট বুঝতে পারে নাই। আমি আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে যা কিছু আমি আপনাদেরকে শেয়ার করব সমস্ত বিষয় আমার নিজের এক্সপিরিয়েন্স করা থেকে, নিজের অর্জন করা যে নলেজ যতটুকু আছে ততটুকুই শেয়ার করব। আমি যতটুকু জানি, আমার জ্ঞানের ভিতরে যতটুকু আছে তাই বলবো। এর বাইরে আমি যতটুকু না জানি সেটা আমি এক্সট্রা বাড়াই বলবো না। সো সেইখান থেকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে প্রথম দিকে আপনি প্রোডাক্ট নেবেন যেটা মানুষ সবাই জানে চিনে, কী ধরনের প্রোডাক্ট হতে পারে। ধরেন যে কোনো আপনি ক্লোথিং আইটেম দিয়ে শুরু করতে পারেন। ক্লোথিং আইটেমের মধ্যে বলে দিই আমি, বাচ্চাদের বেবিদের যে ক্লোথিং আইটেমটা, এটা আপনি খুব ভালো একটা প্রোডাক্ট, এটা বাচ্চা আইটেম খুবই ভালো চলে। তারপরে আমাদের বাংলাদেশে আপনার যেমন মনে করেন যে অরিজিনাল চামড়ার কিছু গুডস আছে, সেটা নিয়ে করতে পারেন। তবে আমি বলবো যে শুরুতে অরিজিনাল চামড়ার গুডস নিয়ে কাজ করা ঠিক হবে না, কারণ এটা অনেক কম্পিটিটর আছে মার্কেটে। আপনি যেটা করতে পারেন, হোম অ্যাপ্লায়েন্স, তারপর হলো কিচেন অ্যাপ্লায়েন্স, হ্যাঁ এই ধরনের দৈনন্দিন প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকবে সেটা, বা খাদ্যপণ্য নিয়ে শুরু করতে পারেন। হোমমেড যদি আপনার কোনো পণ্য থাকে, সেটা এনিথিং হতে পারে। আপনার শুটকি থেকে শুরু করে যে কোনো কিছু, গুড়। দেখছেন তো আপনারা তো যেহেতু ফেসবুক চালাচ্ছেন, ফেসবুক সারাক্ষণ স্ক্রলিং করেন, অবশ্যই দেখেন যে কী কী প্রোডাক্ট সেল করে। তো খাদ্যপণ্য সেল করতে পারেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট। আপনি প্রথম যেটা হবে দরকার, আমি এটুকুই বলবো, আপনি প্রথম যেই প্রোডাক্টটা সিলেক্ট করবেন সেটা হতে হবে পরিচিত প্রোডাক্ট এবং সেটা নিত্য প্রয়োজনের ভিতরে, যেটা মানুষের দরকার এবং সেটা কিনতে হবে, এরকম একটা প্রোডাক্ট। এমন কোনো প্রোডাক্ট আপনি ব্যবসার শুরুতে ফাইন্ড আউট করবেন না বা সিলেক্ট করবেন না যেই প্রোডাক্টটা মানুষের না কিনলেও চলবে। এ ধরনের প্রোডাক্ট ক্রয় করা যাবে না। এটা হলো আপনার প্রোডাক্ট সিলেকশনের ভিতরে যে কীভাবে আপনি প্রোডাক্টটা সিলেক্ট করবেন, এ ধরনের একটা আইডিয়া। তারপর হলো প্রোডাক্টটা, যদি আপনার এমন কোনো প্রোডাক্ট হয় যে আপনি হোমমেড কিছু করছেন না, বা যদি আপনি প্রোডাক্টটা আপনাকে সেল যেহেতু করবেন, আপনার প্রোডাক্টটা সোর্সিং করতে হবে। কোথা থেকে সোর্সিং করবেন? সো সেই সোর্সিংয়ের জন্য আপনার কিছু নলেজ থাকতে হবে। কখনোই আপনি শুরুতে যখন আপনি প্রোডাক্ট সোর্সিং করতে যাবেন, আমার যতটুকু জানা মতে আপনি সহজে কোনো সাপোর্ট পাবেন না। কারণ আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, 2016 সালে আমি যখন গার্মেন্টসের স্টক লটের বিজনেস শুরু করি সর্বপ্রথম, যখন আমি হন্যে হয়ে খুঁজতেছিলাম যে আমি আসলে গার্মেন্টস স্টক লটের প্রোডাক্ট কোথায় থেকে কিনতে হয়, কিভাবে আনতে হয়, কোথায় কোন মার্কেটে যেতে হয়, এগুলো আমি জানতাম না। তো আমি বিভিন্ন জায়গায় যারা ফুটপাতে দোকান দেয়, বিভিন্ন জায়গায় এগুলো খুঁজতাম। তো এমনও হয়েছে যে আমার কাছে ভ্যান গাড়িতে যে প্যান্ট বিক্রি করে, সেই ভ্যান গাড়ির উপরে প্যান্ট সেল করে, তারাও আমার সাথে আমাকে বিক্রি করতে চাইছে। জিনিসটা হলে তারা আমাকে প্রোডাক্ট দিবে, আমি তার থেকে প্রোডাক্ট নেব, এরকম করে আমার থেকে করতে চাইছে। বাট এন্ড অফ দ্য ডে সেটা হয়নি, কারণ আমি আল্লাহর রহমতে সেখান থেকে ওভারকাম করে আমি সঠিক জায়গা বা সঠিক ভাবে আমি মার্কেট থেকে প্রোডাক্ট সোর্সিং করতে পেরেছিলাম। তো সবসময় প্রোডাক্ট
প্রথম বিজনেসের শুরুতে প্রোডাক্ট সোর্সিং করার জন্য সঠিক গাইডলাইন্স আমার দরকার হবে। সেটা হবে এখন যেই আমাদের অনলাইন বা সোশ্যাল মিডিয়ার যুগে আপনি প্রোডাক্ট কোথায় পাবেন এটা আপনার কাছে জানা কোনো ব্যাপার না। আপনি ইউটিউবে সার্চ করলে কোথায় কোন মার্কেট আছে সেটা আপনি বুঝবেন, এবং সবার আগে যেটা করবেন, কোন প্রোডাক্টটা আপনি নেবেন সেই প্রোডাক্টের মার্কেট কোথায় আছে সেই মার্কেটে আপনি যাবেন, নিজে 10 থেকে 20টা দোকান ঘুরবেন, প্রত্যেকটা প্রোডাক্টের হাতে নিয়ে চেক করবেন, প্রোডাক্টের প্রাইস রেঞ্জ ভ্যারিয়েন্ট বিভিন্নভাবে চেক আউট করবেন। এরপর যখন আপনি এই যে কাজটা করবেন, করার পর আপনার নিজের একটা ধারণা হয়ে যাবে যে আমি কিভাবে প্রোডাক্ট এই প্রাইজের এই প্রোডাক্টটার প্রাইসটা কত হতে পারে। তো এইটা যখন আপনি প্রাইসটা জানবেন, বিভিন্ন দোকান ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন মানুষের সাথে আপনি যখন কথা বলবেন প্রোডাক্ট নিয়ে, তখন আপনার এই প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো ধরনের ধারণা হয়ে যাবে। সো তখন আপনার কি হবে, এই প্রোডাক্টটার প্রাইস যে একটা থাকবে সেই প্রাইসটা নেগোশিয়েট করার জন্য আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। যাই হোক, এভাবে আপনি যদি আমি কিছু বলে দিই, প্রোডাক্ট সোর্সিং করার ক্ষেত্রে আপনি যদি নতুন ব্যবসা হয়ে থাকেন এবং আপনার পুঁজি যদি খুবই সামান্য হয়ে থাকে, যেমন 10,000, 20,000, 30,000, 50,000 টাকাও যদি হয়ে থাকে, আর যদি আপনি মনে করেন যে আপনি হোম অ্যাপ্লায়েন্স বা মানে খাদ্যপণ্য বাদে যে বিভিন্ন নিত্যদিনের যে প্রোডাক্টগুলো আছে, যেমন চায়না থেকে অনেক প্রোডাক্ট বাংলাদেশে আমরা নিয়ে আসি সেল করি, চায়না থেকে কখনোই আপনি বিজনেসের শুরুতে প্রোডাক্ট সোর্সিং করতে যাবেন না যদি আপনার প্রপার নলেজ না থাকে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে বলবো কখনোই চায়না থেকে ব্যবসার শুরুতে প্রোডাক্ট সোর্সিং করবেন না, এবং কেন করবেন না সেটা বলতেছি। আর যদি আপনার কাছে লবিং থাকে, আপনার চায়নাতে লোকজন থাকে, এবং চায়নাতে লোকজন থাকে বলতে আপনার একদম নিজের আপন ভাই যদি হয় তাহলে আপনি ট্রাস্ট করতে পারেন, আদারওয়াইজ কাউকে বিশ্বাস করা যাবে না। আর চায়না থেকে কেন প্রোডাক্ট সোর্সিং করবেন না প্রথম দিকে সেটা আমি বলতেছি। তার আগে হলো আপনার এটা জানতে হবে যে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন, আপনি যখন বিজনেসের জন্য বিজনেস শুরু করবেন, তখন আপনি যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করবেন, তখন অনেক এজেন্সির আপনি বিজ্ঞাপন দেখবেন যে আপনার 10,000 টাকা থেকে শুরু করে আপনাকে প্রোডাক্ট এনে দেওয়ার অফার করবে, যে আপনি 5,000 টাকার প্রোডাক্টও চাইলে চায়না থেকে নিয়ে আসতে পারবেন। কিন্তু এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো আপনি আনতে পারবেন, হ্যাঁ আপনি 5,000 টাকার 10,000 টাকার প্রোডাক্টও বিভিন্ন ধরনের এজেন্সির মাধ্যমে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন। কিন্তু বিষয়টা হলো যদি আপনি ধরেন 10,000 টাকার প্রোডাক্ট নিয়ে আসছেন, সামথিং একটা ইলেকট্রনিক আইটেম বা যে কোনো একটা আইটেম আপনি নিয়ে আসছেন। এখন আপনি তো আসলে চায়নাতে যে আপনি প্রথম যদি আপনার যদি এটাও থাকে যে আপনি আলিবাবায় প্রোডাক্ট সম্পর্কে আমার ধারণা আছে, আলিবাবায় আপনি নেগোশিয়েট করতে জানেন, সেটা আপনার তখনকার হিসাব টোটালি আলাদা। কারণ আমি এই ভিডিওটা আপনার জন্য করছি যে আপনার কোনো এক্সপিরিয়েন্সই নাই, এই ভিডিওটা শুধু তাদের জন্য। আর যদি কেউ এক্সপিরিয়েন্স থাকে, যদি আরও কিছু জানার থাকে, তাহলে ভিডিওটা দেখতে পারেন, তাহলে হয়তো আপনারা আরও কিছু, যদি আপনাদের অজানা কিছু থাকে, জানতে পারবেন। বাট আমার ভিডিওটা বেসিক্যালি যারা একদম বিগিনার তাদের জন্য। তো ধরেন আপনি চায়না থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, কিন্তু প্রোডাক্টটা আপনি আলিবাবায় যাবেন, একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনি কীভাবে আপনি ওদের সাথে আপনার কথা বলতে হবে, নেগোশিয়েট করতে হয় প্রোডাক্টের, আপনি নেগোশিয়েট সিস্টেমটা বুঝবেন না। তারপরে ওদের যারা সেল করে, আলিবাবায় যারা প্রোডাক্ট সেল করে, এদের ভিতরে অনেক ভ্যারিয়েন্ট আছে, সেলারের ভিতরে অনেক ক্রাইটেরিয়া ভ্যারিয়েন্ট আছে। আমি পর্যায়ক্রমে এগুলো সবই বলবো। শুধু এটুকু বলছি যে কেন করবেন না। ধরেন আপনি যে কোনোভাবেই হোক ওদের সাথে চ্যাটিং করে কথা বলে একটা প্রোডাক্ট অর্ডার করলেন, কিন্তু প্রোডাক্টটা কোনোভাবে আপনি একটা এজেন্সির মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসলেন, কিন্তু আসার পরে দেখলেন যে আপনার প্রোডাক্টটা কোয়ালিটিফুল না, আপনি যে ধরনের কোয়ালিটি পিকচারে দেখছেন সেই ধরনের কোয়ালিটিফুল হয় নাই, প্রোডাক্টটা আপনি বিক্রি করার মতো না, আর বিক্রি করতে পারলে আপনার কাস্টমার কখনো স্যাটিসফাইড হবে না। সেক্ষেত্রে কী হবে বলতে পারেন, আপনার বিজনেসটা শুরুতেই শেষ, আপনার প্রতি মানুষের আস্থা শুরুতেই শেষ হয়ে গেল, আপনি এখানে দাঁড়াতে পারবেন না। তো এই জন্য আমি বলেছি যে বিজনেসের শুরুতে কখনোই চায়না প্রোডাক্ট নিজে ইম্পোর্ট করতে যাবেন না। তো কি করবেন, কোথা থেকে প্রোডাক্ট নেবেন? ওকে ফাইন, আমি বলছি। আপনি কি করবেন, চায়নার যত প্রোডাক্ট আছে, যত ধরনের প্রোডাক্ট আছে, এখন বাংলাদেশে অনেক অগণিত লোকজন আছে যারা ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসে। আপনি যদি ঢাকার চকবাজারে যান, সেখানে অনেক ধরনের চাইনিজ প্রোডাক্ট আপনি পাবেন, বাট ওখানে তুলনামূলক প্রাইস একটু বেশি হবে, কিন্তু আপনার
শক্ত হাতে সেটাকে হ্যান্ডেল করতে হবে, ওদের সাথে প্রাইস নেগোশিয়েট করতে হবে, আপনার জানতে হবে, মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা আপনি যখন শুরু করবেন বা আমার এই ভিডিওগুলো যখন দেখা শেষ করবেন তখন আপনার একটা প্রপার একটা গাইডেন্স, একটা ধারণা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। যাই হোক, আপনি কি করবেন তাহলে? যেটা করবেন, সোশ্যাল মিডিয়াতে ফেসবুককে ব্যবহার করেই আপনি আপনি বিভিন্ন গ্রুপ আছে, মানে চায়না থেকে প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে এসে বিভিন্ন গ্রুপ আছে যারা সেল করে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ আছে। মানে প্রথমে হলো আপনি এগুলো ফেসবুকেই পাবেন। ফেসবুকে অগণিত গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন, জয়েন হয়ে বিভিন্ন রকমের আপনি গ্রুপগুলো ভিজিট করবেন এবং আপনি কি প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টের পিকচারটা আপনি আলিবাবা থেকে সেভ করবেন। সেভ করে আপনি ওই ফেসবুকের গ্রুপগুলোতে আপনি প্রপারভাবে ফাইন্ড আউট করবেন যে কার কাছে এই পিকচার, এই প্রোডাক্টটা আছে, কিংবা আপনি যে ছবিটা ডাউনলোড করেছেন ওই ছবিটা গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করে এই প্রোডাক্টটা কার কাছে আছে, আমাকে ইনস্টক দিতে পারবেন কিনা। তবে আপনি যখন পোস্ট করবেন তখন অগণিত মানুষ আপনাকে নক দিবে যে ভাইয়া প্রি অর্ডার দেন, আমি প্রি অর্ডার করে দিব। কীরকম প্রি অর্ডার? আপনাকে বলবে যে আপনি 50% টাকা এখন দেন, 50% টাকা মাল আসার পরে দিব। কখনোই ব্যবসার শুরুতে এই কাজটা করবেন না যতদিন আপনার নিজের একটা নলেজ না হচ্ছে, নিজের একটা অভিজ্ঞতা না হচ্ছে। এই কাজটা ভুলেও করতে যাবেন না। হ্যাঁ, আপনি প্রোডাক্ট তো আর থেকেই নেবেন যার কাছে প্রোডাক্টটা স্টকে রয়েছে, বাংলাদেশে তার ওয়্যারহাউসে স্টকটা আছে, তার থেকে প্রোডাক্ট নেবেন। এবং ডেফিনেটলি কুরিয়ারে কোনো প্রোডাক্ট আপনি নেবেন না। যদি বলে যে ভাই আমি তো চট্টগ্রাম, আমি তো সিলেট, আমি তো রাজশাহী, এখানে আমার হাউস, আপনি আমাকে কিছু অ্যাডভান্স করেন, আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে কুরিয়ার করে, কখনোই এই ভুলটা করবেন না। প্রয়োজনে আপনি যদি বলে যে আমার ওয়্যারহাউস কক্সবাজার, বান্দরবন, আপনি বলবেন যে আমি যাব। আপনি প্রয়োজনে 500 টাকা 1000 টাকা খরচ করে বান্দরবন যাবেন। বান্দরবন গিয়ে নিজে প্রোডাক্ট দেখে, হাতে দেখে, চেক করে প্রোডাক্ট ঠিক আছে কিনা প্রোডাক্ট নিয়ে চলে আসবেন। কিন্তু কখনোই বিজনেসের শুরুতে পরিচিত হওয়া ছাড়া কুরিয়ারে হোলসেল প্রোডাক্ট কিনবেন না। নিশ্চিত 90% আপনি ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা হলো এক কথা। আপনি যদি ঢাকার ভিতরে হয় তাহলে তো অবশ্যই ভালো। আপনি ঢাকায় যে আপনি বলবেন যে আপনার অফিস অ্যাড্রেস দেন, আমি ঢাকায় গিয়ে আমি তারপরে প্রোডাক্ট দেখবো, তারপর আমি সঙ্গে সঙ্গে কিনবো। আর যদি বলো মুখ এত দূরে আপনি বলুন ওকে ফাইন, যদি আপনার ওই প্রোডাক্টটা লাগে, যে এই প্রোডাক্টটা আমার লাগবে কিন্তু প্রোডাক্ট হাউস বলতেছে আমার প্রোডাক্ট আছে রাজশাহীতে, আমি রাজশাহীতে ব্যবসা করি, ওকে ফাইন, আপনি প্রয়োজনে 1000 টাকা ভাড়া দিয়ে রাজশাহীতে যান। যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন, সব কিছু ওকে থাকলে, প্রোডাক্ট যখন নিয়ে আসবেন আপনার হাউসে ক্রয় করে, এখন প্রোডাক্টের উপরে ওভারহেড কস্ট বসায় আপনি যখন সেল করবেন তখন আপনি ওইভাবে সেল করতে হবে। কারণ আপনার তো প্রোডাক্টটা ওরা যেহেতু ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসছে, ওরা তো অবশ্যই অনেক প্রাইস একটু বেশি নিয়ে সেল করবে, কারণ ওরা তো ব্যবসা করার জন্যই নিয়ে আসছে। তবে আমি সমস্ত হোলসেলারদের খারাপ বলছি না, আমি অগণিত হোলসেলার চিনি যারা খুব ভালো সৎভাবে ব্যবসা করে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক গ্রুপ থেকে যখন আপনি প্রোডাক্ট কিনবেন, আপনার নিশ্চিতভাবে সাবধান থাকতে হবে। আপনি কখনোই কোনো রকমের বোকামি করা যাবে না। আপনি চিনেন না, জানেন না, আপনি কেন তাকে হোলসেল প্রোডাক্ট আনার জন্য তাকে আপনি অ্যাডভান্স করবেন এবং সে আপনাকে প্রোডাক্ট পাঠাবে, এবং পাঠালেও সেটা অরিজিনাল প্রোডাক্ট কিনা, ভালো প্রোডাক্ট কিনা আপনি কে বুঝবেন? তারপর সে দেখা গেলো প্রোডাক্টটা আপনাকে পাঠাই দিল, কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখলেন যে প্রোডাক্টগুলো ভালো না, ও নকল প্রোডাক্ট। তারপর থেকে সে আপনার ফোন ধরলো না, সে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আপনি কার কাছে বলবেন বলেন? আর এই সমস্ত গ্রুপের যারা অ্যাডমিন থাকে ওনারাও এই সমস্ত দায়ভার নেয় না। সরি, যাই হোক, তো এটা হলো চাইনিজ প্রোডাক্ট কীভাবে আপনি বাংলাদেশ মার্কেট থেকে কিনবেন। আর যদি ঢাকার চকবাজার থেকে প্রোডাক্ট কিনেন, সেক্ষেত্রে কী হয়, চকবাজারের প্রোডাক্ট কিছু দোকানে অথেন্টিক প্রোডাক্ট থাকে, বাট ম্যাক্সিমাম চকবাজারের প্রোডাক্টগুলো আসলে অনলাইনে আপনি বিক্রি করে স্যাটিসফাইড হবেন না। অনেকেই সেল করছে, বাট আসলে তাদের কাস্টমাররা কতটা স্যাটিসফাইড হয় আমার জানা মতে আমি সেটা আসলে বিশ্বাস করি না। কারণ যেহেতু আপনি ব্যবসা করবেন, আমি মনে করি আপনি সততা নিয়ে ব্যবসা করবেন। আপনার একটা কাস্টমার যখন আপনাকে প্রোডাক্ট অর্ডার করবে, তাকে আপনি একটা প্রোডাক্ট দিবেন, সে যেন আপনার রিপিট কাস্টমার হয়। আপনার প্রোডাক্টটা ক্রয় করার পরে সে আপনার রিপিট কাস্টমার হতে হবে, তাহলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন। আর একটা প্রোডাক্ট সেল করার পর যদি সে আপনার পেজটাকে আনফলো করে দেয়, আপনার থেকে প্রোডাক্টটি আর না নেয়,
সেক্ষেত্রে আপনি এই এখনকার সময়ের ই কমার্স মার্কেটের যেই কম্পিটিশন আর যেই এত বেশি কম্পিটিটর, সেখানে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না যদি আপনি না সততা ধরে রাখেন। তবে সততা ধরে রাখতে আপনার অনেক কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও ভাই যখন আপনার ভিতরে সততা থাকবে আপনি উইন হবেনই, নিশ্চিত উইন হবেন। ধরেন কি হবে, আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, আপনি জানেন প্রোডাক্টটা ভালো কিংবা ভালো বাট সামহাও কোনো একটা প্রোডাক্ট খারাপ পড়ে গেছে, আপনি কষ্ট করে হলেও ওই প্রোডাক্টটা তাকে চেঞ্জ করে দেবেন। কী হবে জানেন, এটা করলে যখন আপনি চেঞ্জ করে দিবেন ওই কাস্টমারটা আপনাকে কখনোই ভুলবে না, আপনার পেজ আপনার কোম্পানিকে কখনোই ভুলবে না। যখন পুনরায় সে আবার কোনো প্রোডাক্ট কিনবে সে আপনাকে খুঁজবে বা আপনাকে একবার নক করবে। এটা হলো সাস্টেনেবল একটা লং টাইম বিজনেস করার একমাত্র সিক্রেট, যেটা হলো আপনাকে টোটালি ওয়েতে অনেস্ট থাকতে হবে। আপনি অনেস্ট না থাকলে কখনোই এখনকার যুগের অনলাইন মার্কেটে টিকে থাকতে পারবেন না। যাই হোক, এটা আরও সামনে, এই বিষয়ে সামনে আরও অনেক আলোচনা আসবে। তবে এখন আমি মানে আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম সেই ধারাবাহিকতা আমি এখন আলোচনা করছি। তো এটা হলো চাইনিজ প্রোডাক্টের হিস্টোরি বললাম। তারপরে যদি আপনাদের কোনো আরও যদি কোনো মানে কোনো বিষয় নিয়ে জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এটা বললাম। এরপর হলো যদি আপনি মনে করেন যে গার্মেন্টস আইটেম নিয়ে বিজনেস করবেন, মানে বাংলাদেশের তো আমাদের তো গার্মেন্টস আইটেমের শেষ নেই। আমাদের গার্মেন্টস আইটেম কিন্তু চায়না থেকে খুব বেশি কিনতে হয় না। হ্যাঁ, দুই একটা ইউনিক প্রোডাক্ট থাকে যেগুলো অনেকেই চায়না থেকে নিয়ে আসে, বাট সেগুলোও আপনি বাংলাদেশে অনেক জায়গায় পেয়ে যাবেন। তবে হ্যাঁ, গার্মেন্টস প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে স্টক লটের কিউসি কালেকশন প্রোডাক্ট বা একদম ফ্রেশ অর্ডার যেগুলো নিয়ে আপনি সেল করতে পারেন বা সেল করবেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে বেশি কিছু বলার নয়। যদি আপনি ফ্রেশ অর্ডার নেন সেই প্রোডাক্টগুলো অবশ্যই ফ্রেশ থাকে, সেগুলো জাস্ট হাতে নেবেন, ভালো করে চেক করবেন, জিজ্ঞাসা করবেন যে এটার মানে কোয়ালিটির, হাতে নিলে বুঝতে পারবেন আপনি। তবে যদি আপনি স্টক লটের প্রোডাক্ট যেগুলা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি থেকে শিপমেন্ট এক্সেস কিংবা স্টক লট হয়ে যায়, যেটা ফ্রেশ প্রোডাক্ট বাট কোনো কারণবশত শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করার চিন্তা করেন, আমি আপনাকে বলছি ট্রাস্ট মি, কখনোই কোনো স্টক লটের বিজনেসম্যানকে বিশ্বাস করবেন না। আপনি যাবেন তার হাউজে, আপনাকে বস বলবে, বাবা বলবে, দাদা বলবে, বিভিন্ন রকমের কথা বলে আপনাকে এমন ফিল দিবে যেন আপনি তার বহু বছরের পরিচিত, আপনার জন্য সে জান দিয়ে দিতে পারে। প্লিজ কখনোই করবেন না। একটা করে প্রোডাক্ট খুলে খুলে চেক করে আনবেন। এটা কেন বলছি জানেন, এটাও আমার সাথেই ঘটেছে। 55,000 টাকার ডেনিম প্যান্ট কিনেছিলাম পুল অ্যান্ড বিয়ারের। প্রত্যেকটা প্যান্ট পিছন থেকে নাইফ মারা ছিল। মানে ইন্টারন্যাশনাল যে বায়ারগুলো, যাদের প্রোডাক্ট যখন এক্সেস হয়ে যায় তখন অনেক সময় মানে প্রোডাক্টগুলো যেন বাইরে সেল না করতে পারে, এই জন্য ওরা নাইফ মেরে দেয়। তো প্রত্যেকটা প্যান্ট এরকম ছিল। পরদিন থেকে যখন আমি সে অফিসে গেছি আবার দেখি যে সে ওই রাতারাতি অফিস ছেড়ে ওখান থেকে ভাগছে। কী হয়েছে দাদা? কিছুই হয় না, হয়তো ও অন্যায় করছে, অপরাধ করছে, ওর দুনিয়াটা আস্তে আস্তে ছোটো হবে, বাট আমি তো অন্যায় করি নাই, আমার সমস্যা, আল্লাহ আমাকে রাখছে, আমার হয়তো 15,000 টাকা লস হয়েছে। তো এই জন্যই বললাম যে স্টক লটের প্রোডাক্ট যখন ইউজ করবেন কখনোই কোনো রকম কাউকে বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, বিশ্বাস করা যাবে না এমন না, অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাস ছাড়া তো আপনি বিজনেস করতে পারবেন না। বাট শুরুর দিকটা বলছি আপনাকে, অবশ্যই একটা করে প্রোডাক্ট চেক করে নেবেন, চেক করে তারপর প্রোডাক্ট আপনি সংগ্রহ করবেন। যাই হোক, তারপর হলো প্রোডাক্টের নেগোশিয়েট যখন প্রাইজের যখন আপনি প্রাইজিংটা করবেন তখন আসলে হোলসেল প্রাইস যে বিষয়টা হলো কি, হোলসেল প্রাইস আসলে খুব বেশি যে ওরা আপনার কাছে 500 টাকা চাইলে আপনি 250 টাকা বললেন, বিষয়টা এরকম না। হোলসেল প্রাইসের প্রাইসটা বাধা থাকে, 100 টাকা 50 টাকা লাভের ভিতরেই সীমাবদ্ধ থাকে। যারা প্রফেশনাল হোলসেল বিজনেস করে বা ইম্পোর্টার
কিন্তু এখন আমাদের বাংলাদেশে চায়নার থেকে অগণিত প্রোডাক্ট, অগণিত ছেলে মেয়ে ইনপুট করে নিয়ে আসা তারপর তারা বিভিন্ন প্রোডাক্ট সেল করছে। আহামরি প্রাইজও দিচ্ছে, আমিও দেখছি যে অনেক আহামরি প্রাইস দিয়ে দিচ্ছে, যেটা আসলে অবাঞ্ছিত বা অনেক বেশি প্রাইস। এই ক্ষেত্রে আপনার সবচেয়ে সহজ বুদ্ধি হলো, একটা প্রোডাক্ট ধরেন আপনি চাইনিজ প্রোডাক্টটি সেল করবেন, হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স, আপনি দুনিয়ার যা কিছু সেল করবেন আলিবাবাতে সব কিছু অ্যাভেলেবেল। আপনার একদম আমাকেও জিজ্ঞেস করতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনার প্রাইজের নেগোশিয়েট কীভাবে করবেন, আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করছেন, প্রোডাক্টের ছবিটা শুধু আপনার কাছে আছে, আপনি আলিবাবায় যাবেন, আলিবাবায় যেয়ে আলিবাবার উপরে দেখবেন পিকচার দিয়ে সার্চ করা যায়, ওখানে ছবিটা দিয়ে সার্চ করা যায়, ওই ছবি আপনি ওখানে আপলোড করে দিয়ে সার্চ করলে ওই ধরনের প্রোডাক্ট যত আছে সব চলে আসবে। তারপর আপনি ওখানে ওটার সাথে প্রাইস দেখতে পারবেন, বাংলা টাকা দেখতে পারবেন, ইউএসডি ডলারেও দেখতে পারবেন। তারপরে যে কোনো একটা আপনাকে নক দিবেন বা আপনি ওখানে তখন প্রাইসটা লেখা দেখবেন, তখনই তো বুঝতে পারবেন যে এটার পার পিস কত করে রেট চলতেছে। তো ওরা যে রেটটা দেয়, তা আলিবাবায় যে রেটটা থাকে ওই রেটটার থেকেও আপনার 50 সেন্ট, কখনো 60 সেন্ট, কখনো $1 মানে নেগোশিয়েট করলে কমানো যায়। আপনি যত বেশি কোয়ান্টিটি নেবেন তত বেশি প্রাইস ওরা কমাবে, বাট ছোটো কোয়ান্টিটি নিলে ওদের সাথে নেগোশিয়েট করে প্রাইস কমানো যায়, $1 মতো বা 50 সেন্ট এরকম কমানো যায়। তো সেই রকম আপনি এটা গেস করবেন। গেস করার পর আপনি কী করবেন বলুন তো, আপনি এই যারা চায়না থেকে প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসে যারা, এদের সাথে কোনো একটা কোম্পানির সাথে আপনি যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি জানবেন যে অ্যাকচুয়ালি এই যে বাংলাদেশ, এই মানে চায়না থেকে বাংলাদেশে যখন এয়ারে প্রোডাক্টগুলো আসে তখন এর একটা ক্যারিং খরচ আছে, অবশ্যই ইম্পোর্টের একটা খরচ আছে। তো সেইটা কিন্তু আবার এক একটা প্রোডাক্টের জন্য এক এক ধরনের। কোনো প্রোডাক্ট আছে 1 কেজি 700 টাকা, কোনো প্রোডাক্ট আছে 1200 টাকা, কোনো প্রোডাক্ট আছে 1400 টাকা, এরকম এক একটা প্রোডাক্ট ভ্যারিয়েন্টের উপরে এক এক রকমের পার কিলোতে আপনার প্রাইস আসে। তো সেরকমভাবে ওই প্রোডাক্টটা ধরেন আপনি লাইক একটা কী বলবো, ধরেন এই যে আমি এখানে দেখাই এটা একটা রিমোট। সো ধরেন আপনি এই রিমোটটা আপনি ইম্পোর্ট করতেছেন, এখন আপনি দেখলেন যে এই রিমোটটা আলিবাবাতে $1 বিক্রি হচ্ছে। তো আপনি চিন্তা করবেন $1 ফাইন, আপনি ওই সাপ্লায়ারকে বা ওখানে আপনি ডিটেলসে পাবেন একটা রিমোটের ওয়েট কত, মানে আপনার হিসাব করতে হবে 1 কেজিতে আপনার এই রিমোটটা কত পিস আসতেছে। তো 1 কেজিতে যখন আপনি মনে করেন 20 পিস আপনি এই রিমোটটা পাচ্ছেন, তো 20 পিসের সাথে আপনি চায়না থেকে বাংলাদেশে আনতে যদি আপনার 1000 টাকা খরচা হয় পার 1 কেজিতে, যদি 700 টাকা খরচা হয়, তো ওই প্রাইজের সাথে এইটার সাথে যোগ দিবেন, ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে আপনার যেই প্রাইসটা বের হবে তারপর আপনি এই প্রাইসটা হাতে পাইলে তারপর আপনি বুঝতে পারবেন অটোমেটিকলি। তখন আপনি ভাগ দিবেন আবার যে মনে করেন আপনি এই ক্যারিং ইম্পোর্ট করে যে আনলেন, যে টাকাটা যেটা খরচ হলো এবং প্রোডাক্টের যেটা মূল প্রাইস এটার সাথে এটা প্লাস করলেন, তারপর যেটা হবে তারপর আবার যে কয় পিস প্রোডাক্ট আপনি নিয়ে আসবেন প্রত্যেক পিস প্রোডাক্টের কাউন্ট করে ওইটাটা ভাগ দিলে আপনি পার পিস আপনার বাংলাদেশে আসতে কত টাকা খরচা হয় এটা আপনি বের করতে পারবেন। তো বের করার পরে দেখবেন আপনি যে অ্যাকচুয়ালি বাংলাদেশে আনতে এই প্রোডাক্টটার কত টাকা খরচা আছে। তো এরপর এরকম একটা আপনি একা একা হিসাব করবেন, তারপর আপনি যার থেকে প্রোডাক্টটা কিনবেন তার কাছে আপনি একটা প্রাইস অফার করবেন। যদি সে বললো যে ভাই এটা 700 টাকা পার পিস, আপনার তো প্রায় জানাই আছে, আমি তো আপনাকে টেকনিক শিখিয়ে দিলাম, সেইভাবে করে আপনি প্রাইস হিসাব করে তার সাথে আপনি নেগোশিয়েট করবেন। এখানে আপনার তো প্রাইসটা জানা আছে, আপনি ওইভাবে করে তার সাথে নেগোশিয়েট করে প্রোডাক্ট কিনতে হবে। যদি সে ওইভাবে না দিতে চায় তার সাথে অন্য কোনো ইম্পোর্টার থাকবে তার কাছে যাবেন। আপনি আপনার প্রোডাক্ট যদি আপনার একটা কথা মাথায় রাখবেন, আপনি সবসময় প্রোডাক্ট ক্রয় করার সময় জিততে হবে। আপনি প্রোডাক্ট সেল করে জিতবেন সেটার পরের হিসাবে, সবার আগে হলো প্রোডাক্ট যখন কিনবেন ক্রয় করার সময় আপনার জিতে কিনতে হবে এবং তখন আপনি বিক্রি করতে অনেক কমফোর্ট ফিল হবে আপনার। তো এইভাবে করে আপনি প্রোডাক্টের নেগোশিয়েট করতে হবে আপনার। তো এই আজকের মতো আমি এখানেই বললাম, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে ভিডিওটা। তো আগামীকালকে
আরেকটা ভিডিও আসবে সেকেন্ড পার্ট, এটার 8-10টা সিরিজ থাকবে। তো সমস্ত বিষয় আস্তে আস্তে জানতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকালকে আরেকটা পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আমাকে আমার পেজটাকে ফলো করতে পারেন। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।